Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শুভ্রদীপ্ত সরকার। এখন আমরা আলোচনা করব ইউনিট 4 নিয়ে। যে চতুর্থ ইউনিট এটা হচ্ছে ভূমি ও পণ্যের প্রতি অনধিকার হস্তক্ষেপ। এটা হচ্ছে ট্রেসপাস টু ল্যান্ড অ্যান্ড গুডস। আমরা তৃতীয় ইউনিটে আলোচনা করেছিলাম হলো ট্রেসপাস টু পারসনস। আর এখানে আমরা আলোচনা করব হচ্ছে ল্যান্ড আর গুডস নিয়ে। ট্রেসপাস টু ল্যান্ড অ্যান্ড গুডস, ভূমি এবং পণ্যের প্রতি অনধিকার হস্তক্ষেপ। এবার আমরা প্রথমে বুঝি যে ভূমিতে অনধিকার প্রবেশ এটা কিভাবে আমরা এখানে বুঝবো। তার কিছু সংজ্ঞা আমি দিচ্ছি। অন্যায়ভাবে অন্যের ভূমিতে প্রবেশ করা অথবা ভূমির দখলে প্রত্যক্ষ হস্তক্ষেপ করাকে ভূমির অনধিকার প্রবেশ বা ভূমিতে ট্রেসপাস বলা হয়। এখানে কি হয় যে বল প্রয়োগ, অবৈধ অভিপ্রায় এবং প্রকৃত ক্ষতির প্রয়োজন নেই। এখানে সামান্য স্পর্শ করলেও কিন্তু এটা আইনত দণ্ডনীয়। এটি ক্ষতির প্রমাণ ছাড়াও প্রতিকারযোগ্য। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে যদি আমরা ভূমির প্রত্যক্ষ হস্তক্ষেপ করি আর ভূমিতে অনধিকার প্রবেশ করি, তাকে কিন্তু আমরা ভূমি ট্রেসপাস বলে থাকি। এখানে আমরা প্রথমে আমরা ট্রেসপাস টু ল্যান্ড বলছি, সেটাই হচ্ছে এখানে ভূমিতে অনধিকার প্রবেশ। এটা স্থাবর অস্থাবর দু রকমের যে সম্পত্তি আছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে ভূমি নিয়েই আমরা আলোচনা করে থাকি। এখানে কি হলো, এটা সংগঠনের উপায় কি? প্রথমে হচ্ছে অনধিকার প্রবেশ দ্বারা, যে অন্যের জমিতে যথার্থ কারণ ছাড়া যদি প্রবেশ করা হয় তাহলে কিন্তু ট্রেসপাস হয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটা এরকম কারণ নিয়েও আমরা প্রবেশ করি। কেউ কাউকে বাড়িতে ডাকলো, নেমন্তন্ন করলো, সেক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু অনধিকার প্রবেশ হলো না। বা হয়তো পুলিশ সার্চ সিজারের জন্য আসলো, সমস্ত যেগুলো সমস্ত নিয়ম কানুন মেনে যদি এটা হয়, সেটাতেও কিন্তু এটা অনধিকার প্রবেশ বলা যাবে না। কিন্তু আমরা যদি যথার্থ কারণ ছাড়া কারো ভূমিতে প্রবেশ করি সেটা হবে। পার্শ্ববর্তী জমিতে প্রবেশ করলেও দায় হবে। অনুমতি থাকা অবস্থায় নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কিন্তু তার ট্রেসপাস হবে। হয়তো আমি কোথাও একটা সিনেমা দেখতে গেছি, তো 2 ঘন্টার সিনেমার জন্য আমি টিকিট কেটেছি, কিন্তু তারপরেও যদি আমি ওখানে রয়ে যাই, সেটা কিন্তু আবার এখানে ট্রেসপাস হয়ে যাবে, কারণ আমার ওখানে অনুমতিটা কিন্তু শুধু 2 ঘন্টার জন্যই আছে। ভূমির নিচে বা ছাদে প্রবেশও অনধিকার হিসাবে গণ্য হতে পারে। বিমান নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে চলাচল করলে তার ট্রেসপাস নয়, কিন্তু যদি ভিতরে, যেটা আমরা এয়ার স্পেস বলি, ওটার মধ্যেও যদি বিমান চলাচল করে যায় এবং অবৈধভাবে যদি ঢোকে, তখন কিন্তু ওটা ট্রেসপাস হয়ে থাকে। পশু বা অন্য কিছু পাঠিয়েও ট্রেসপাস হতে পারে। এবার সংগঠনের উপায় কি? যে অবৈধ অবস্থান দ্বারা, যে অনুমতি ছাড়াই অন্যের ভূমিতে অবস্থান করাটা একটা ট্রেসপাস, যেটা আমি উদাহরণগুলো এতগুলো দিলাম। নির্দিষ্ট সময়ে অধিকার শেষ হয়ে যাওয়ার পর অবস্থান করা, যেটা আমি এখন সিনেমার উদাহরণটা আমরা দিয়ে দিলাম। বস্তু রাখা বা নিক্ষেপ দ্বারা, যে যথার্থ কারণ ছাড়াই অন্যের জমিতে কিছু রেখে দেওয়া বা ছুঁড়ে ফেললে সেটাও ট্রেসপাস হয়ে গেল। যে পেরেক প্রথা, লতা লাগানো, মই রাখা, এগুলো খুব কমন কথা, কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি। যেমন কারো যদি জায়গায় ঢিল ছোড়া হয়, সেটাও কিন্তু ট্রেসপাস হয়ে যায়। কিন্তু দেওয়াল ভেঙে পড়ে গেলে সেটা কিন্তু উৎপাত হয়ে যায়, এটা নিউসেন্স হয়ে যায়, সেটা কিন্তু আর ট্রেসপাস রইল না। এবার এখানে কি উপাদান থাকে? একটা হচ্ছে পজেশন বা দখল। তা বাদীকে প্রমাণ করতে হবে যে জমিতে তার দখল ছিল। সেটা আমি যদি প্রমাণ না করতে পারি যে আমার ভূমিতে দখল আছে, তাহলে তো আমি কারো বিরুদ্ধে কোনো রকমের মামলা আনতেই পারবো না। এবং দখল কিন্তু আবার 2 রকমের হয়, একটাকে বলে বাস্তবে দখল, একটা আইনে দখল। মানে পজেশন ইন ফ্যাক্ট আর পজেশন ইন ল। যেমন আমি কিছু
একটা জায়গায় থাকি, আমি কোনো একটা জায়গায় থাকি, সেখানে কি হচ্ছে আমার কিন্তু বাস্তবে দখল আছে এটা। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা হতে পারে যে হয়তো ওই জায়গাটার কাগজপত্র আমার কাছে আছে, সেক্ষেত্রে আমি কিন্তু পজেশন ইন ল হয়ে গেলাম। তো বাস্তব এবং আইনি দখল থাকলেই মামলা করা যায়, এখন যেটা আমি বললাম। এবার কি হয় যে দখলে হস্তক্ষেপ করা বা ইন্টারফিয়ারেন্স যেটা বলি, এটা ৩ ভাবে হতে পারে। একটা হচ্ছে অবৈধ প্রবেশ, যে আমি কাউকে ডাকিনি কিন্তু সে তবুও এসছে, আমার আমার জায়গায় আছে বা আমার বাড়িতে আছে, সেটা অবৈধ প্রবেশ। অবৈধ অবস্থান, যেমন কেউ এসে এখানে বসে আছে, তার যদি কোনো এরকম কোনো ক্ষমতাই নাই, তা সত্ত্বেও সে বসে আছে, তাকে অবৈধভাবে ওখানে বসে আছে, কিন্তু বৈধ উপায়ে সে কিন্তু ওখানে আসেনি, ওখানে যে আছে সেটা তার অবৈধ অবস্থান। আর বস্তু রাখা বা নিক্ষেপ করা, যে আমি হয়তো, যেমন আমার যে গাড়িটা আছে সেটা অন্য কারোর জমিতে আমি পার্ক করে রেখেছি, সেক্ষেত্রে কিন্তু আমার এবং সেটা যদি তাকে না জানিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে করি, তখন কিন্তু সেটা দখলে হস্তক্ষেপ হবে। এবার মামলা করার অধিকার, রাইট টু সু, এটা কার আছে? তখনই হবে যখন আমার ১ নম্বর হচ্ছে আমার ভূমির উপর অধিকার থাকবে, মানে দখল থাকবে, পজেশন থাকবে। আর দ্বিতীয়ত হলো যে যখন ওখানে আমার যে ওখানে অধিকার আছে তা তার সঙ্গে একটা ইন্টারফেয়ার করা হয়েছে, ওই যে ৩ রকম ভাবে সেটা যদি হয়, সেই ক্ষেত্রে আমি কিন্তু মামলা করতে পারি। তাহলে ট্রেসপাস দখলের উপর হস্তক্ষেপ বা মালিকানার উপর নয়। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা, যে ট্রেসপাস দখলের উপর হস্তক্ষেপ, এটা কিন্তু মালিকানার উপর নয়। মালিকানা কিন্তু তবুও থাকতে পারে, যে আমার জমি আছে, মালিকানা আমার কাছে থাকলো, কিন্তু ওখানে অবৈধভাবে কেউ বসে আছে, সেটা কি হচ্ছে, আমার মালিকানাকে সেখানে চ্যালেঞ্জ করা হচ্ছে না, কিন্তু আমার যে ওখানে হস্তক্ষেপ সেটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আর প্রকৃত এবং অনুমিত দখলকারী মামলা করতে পারে। ভূস্বামী তখনই মামলা করতে পারে যদি স্থায়ী ক্ষতি বা ভবিষ্যৎ হুমকি থাকে। ভৃত্য, অতিথি, অস্থায়ী বাসিন্দা মামলা করতে পারে না। সাধারণভাবে এটা মামলা করতে পারে না। এই যে অস্থায়ী বাসিন্দা বলেছে, এ কিন্তু মামলা করতে পারে না, কিন্তু যে স্থায়ী বাসিন্দা হয় তখন কিন্তু তার ক্ষেত্রে কিছু তার সামনে কিন্তু কিছু অধিকার তার হয়। বৈধভাবে বসবাসরত ভাড়াটে মামলা করতে পারে। এই যে আমাদের ভাড়াটে আছে, তারও কিন্তু তা যেহেতু সে ওই জায়গাটায় থাকে এবং বৈধভাবে থাকে, তারও কিন্তু কিছু অধিকার আসে। হোটেল বা সরাইখানা অতিথি মামলা করতে পারে না, কারণ এরা ক্ষণস্থায়ী ওখানে এসছে, এখানে অস্থায়ী তারা ওখানে গেস্ট। এবার কিছু আমরা মামলা দেখে নিই। যেমন প্রথম একটা মামলা কথা বলি, উড বনাম লেডবিটার। তো এইখানে কি হয় যে এখানে যে বাদী একটা রেস কোর্সে প্রবেশের জন্য টিকিট কিনেছিল, তো তখন কি হয়, পরে বিবাদী তাকে কোনো কারণ ছাড়াই সেখান থেকে বের করে দেয়, যে ও কিন্তু ওখানে গিয়েছিল রেস কোর্সে এই টিকিট কিনে রেসটা দেখতে, কিন্তু বিবাদী তাকে ওখান থেকে বের করে দেয়। তখন প্রশ্ন হচ্ছে যে একজন টিকিটধারী প্রবেশের অধিকারকে কি মালিক যে কোনো সময় বাতিল করতে পারে? মানে এ তো লাইসেন্সি, এ তো ওখানে এসছে, টিকিট আছে তাকে নিয়ে, কিন্তু তাকে কি এই টিকিটধারীকে কি যে কোনো সময় তাকে বলে দিতে পারা যায় যে তুমি এখান থেকে চলে যাও? তো এক্ষেত্রে কিন্তু আদালত যে রায় দেয়, তাতে বলা হয় যে টিকিটের মাধ্যমে দেওয়া অনুমতি বা লাইসেন্স মালিক যে কোনো সময় এটা বাতিল করতে পারেন, এবং তবে জোরপূর্বক বের করার সময় বেআইনি বল প্রয়োগ করা যাবে না। সুতরাং এটা বলা হয় যে মালিকেরই সমস্ত অধিকার আছে, সে যে কোনো সময় তাকে বার করতে পারে, একটাই যে অত্যাধিক বল প্রয়োগ করতে পারবে না। তাহলে কি নীতি বেরোলো, যে লাইসেন্স বা অনুমতি ইচ্ছামতো প্রত্যাহারযোগ্য, রিভোকেবল, যতক্ষণ না এটি কোনো চুক্তির মাধ্যমে সুরক্ষিত না হয়। যদি কোনো চুক্তির মাধ্যমে সুরক্ষিত না হয়, যে কোনো সময় তাকে বার করে দিতে পারে। এই উডের মামলাটার পর আমরা দেখছি যে উডের মামলাটা এটা কিন্তু 1845 এর মামলা। এরপরে একটা 1915 একটা মামলা আছে, এই হার্স্ট
হার্স্ট ভার্সেস পিকচার থিয়েটার্স লিমিটেড। এখানে কি হয় যে বাদী সিনেমা হলে প্রবেশ করে, তার জন্য টিকিটও ছিল তার কাছে, কিন্তু কি হয় যে যারা কর্তৃপক্ষ আছে তাকে ওই সিনেমা হল থেকে বেআইনিভাবে বের করে দেয়, তাকে একদম সিট থেকে উপর উঠিয়ে নিয়ে বার করে দেওয়া হয়। এখানে বিতর্ক এটাতে বাদে যে টিকিট কেনার পরও ব্যক্তির প্রবেশাধিকারের যে বৈধতা এবং সেই অধিকারকে বেআইনিভাবে বাতিল করা হলে ক্ষতিপূর্ণ কি পাওয়া যাবে, সেই প্রশ্নটি এখানে আসে। এই ক্ষেত্রে কিন্তু আদালত রায় দেয় যে টিকিটধারীর কিন্তু অধিকার অন্যায়ভাবে লঙ্ঘন করলে তা ট্রেসপাস এবং চুক্তিভঙ্গ দুটোই হলো। এখানে কিন্তু ট্রেসপাস এবং চুক্তিভঙ্গ দুটোই হলো, কারণ সে তো ওখানে এটাতে কি হলো যে টিকিট ক্রেতা যে হলো সে একজন লাইসেন্সি এবং বৈধ কারণ ছাড়া তাকে বের করে দেওয়া যায় না, কারণ সে তো ওখানে টিকিট কেটে সিনেমা দেখতে এসেছে, তাকে বৈধ কারণ ছাড়া বের করে দেওয়া যাবে না। তো এর ফলে কি হয় যে ওই যে উডের যে মামলাটা ছিল সেটা আংশিকভাবে বাতিল হয়ে যায়, মানে আংশিকভাবে পার্শিয়ালি ওভাররুলড হয়ে যায় এটাই। এবার আমরা দেখব যে হার্স্ট কেসের পর আমরা দেখছি অ্যান্ডারসন এবং বাকটনের কেস। এখানে কি হয় যে বিবাদীর কিছু গবাদি পশু বেআইনিভাবে অন্যের জমিতে প্রবেশ করে এবং সংক্রামক রোগ ছড়ায়। তো আদালত রায় দেয় যে এখানে কিন্তু সে আসেনি। তো এক্ষেত্রে কি হয়েছে যে পশু যেহেতু ঢুকে পড়ে সেজন্য এবং রোগ ছড়ায়, সেই জন্য এটা বলা হয় যে এখানেও কিন্তু ট্রেসপাস হয়েছে। তাহলে পশুর অবৈধ প্রবেশ নিজেই ট্রেসপাস এবং ক্ষতিপূরণের সৃষ্টি করেছে এই ক্ষেত্রে। এই গোকাক প্যাটেলের কেসটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা কেস। এই কেসে কি হয় যে যে বাদী ছিল তাদের একটা কোম্পানি, সেখানে কি হয় যে 5 জন কর্মচারীর বিরুদ্ধে এখানে তারা একটা তারা এই 5 জন কর্মচারী ওই কোম্পানির কোয়ার্টারে থাকতো। এবার কি হয়েছে যে তারা অবসর নিয়ে নেয় এবং অবসরের পরেও 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও ওই কোয়ার্টার তারা ছাড়েনি। তার ফলে কি হয় যে এদের বিরুদ্ধে কোম্পানি কি হয় সম্পত্তি নিয়ম অনুযায়ী ছেড়ে না যাওয়ায় অভিযোগের মামলা দায়ের করেছিল এই কোম্পানি। এখানে একটা ব্যাপার চলে আসে যে অবিরত ট্রেসপাস বা কন্টিনিউইং ট্রেসপাস, আইনসঙ্গত বা অনুমতির কারণ ছাড়াই অন্যের জমিতে প্রবেশ করা এবং সেখানে অবস্থান করা অথবা কোনো বস্তু সেখানে স্থাপন করা, সেটা কিন্তু এখানে কন্টিনিউইং ট্রেসপাস বলা হয় বা অবিরত ট্রেসপাস। এখানে হচ্ছে বেআইনিভাবে কাজ যতক্ষণ থাকে ততক্ষণই অবিরত ট্রেসপাস হিসাবে গণ্য করা হবে। এটা কিন্তু যদি আজকে এখানে থাকা শেষ হয়ে যায়, তারপরে আমি যদি থাকতেই থাকি, তাহলে কিন্তু এটা আমার কাছে কন্টিনিউইং ট্রেসপাস, মানে আমি করেই যাচ্ছি। তো সেইটা এই কেসে আরেকবার করে এটা বলে দেওয়া হয়। এবার আমাদের কি প্রতিকার আছে? তো প্রথম প্রতিকার হচ্ছে নিজ হস্তক্ষেপ, মানে সেলফ হেল্প। কি সেলফ হেল্পে? যে আদালতের অনুমতি ছাড়াই অনধিকারকে বল প্রয়োগে বহিষ্কার করে দেওয়া, যে আমি নিজেই ব্যবস্থা নিলাম এবং ওকে ওখান থেকে বার করে দিলাম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বল প্রয়োগটা অনুপাতিক এবং যৌক্তিক হতে হবে। আনরিজনেবল হলে চলবে না, এটা রিজনেবল হতে হবে। তো এখানে কিন্তু আমি এটা আমার কাছে এই অধিকার আছে। মারাত্মক হুমকি থাকলে আত্মরক্ষামূলক শক্তি প্রয়োগ বৈধ হতে পারে। আর আরেকটা জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে ডিস্ট্রেসড ড্যামেজ পেশেন্ট। এটা কি হচ্ছে যে গবাদি পশু আটকে রাখা। অনেক সময় কি হয় যে কোনো হয়তো গবাদি পশু আমার জমিতে ঢুকে গেছে, সে কিছু খাদ্যশস্য খেয়ে নিয়েছে, তখন আমি কিন্তু তাকে আটকে রাখলাম কি যতক্ষণ না পর্যন্ত মালিক এসে এর ক্ষতিপূরণ না দিচ্ছে, আমি গবাদি পশুটাকে আটকে রাখলাম। কিন্তু এটার সঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে আমি যখন এটা আটকে রাখলাম তখন কিন্তু তাকে না খাইয়ে মেরে ফেলতে পারবো না। আমার কিন্তু খাদ্য সরবরাহ করাটা কিন্তু একটা দায়িত্ব রয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু বাদীর দায়িত্ব রয়ে যাচ্ছে খাবার সরবরাহ করাটা। পুনরুদ্ধারের মামলা করা, মানে অ্যাকশন ফর রিকভারি। বেআইনিভাবে দখলচ্যুত হলে জমি ফেরত পেতে মামলা করা যায়। আবার বাদীকে তার সত্ত্বের বৈধতা প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু যে আমি যে আমার এই যে
এখানে অধিকার আছে, দখল আছে, সেটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তবে কিন্তু আমরা এরকম পুনরুদ্ধারের মামলা করতে পারি। আর আরেকটা হলো যে ক্ষতিপূরণের মামলা, অ্যাকশন ফর ড্যামেজেস। এখানে যে দখলচ্যুতি থেকে উদ্ভূত আর্থিক ক্ষতির জন্য আমরা ক্ষতিপূরণ চাইতে পারি। বিবাদী যদি উন্নয়নমূলক কিছু কাজ করে, যে আমি ওখানে উন্নয়নমূলক কাজ করি, তখন কিন্তু ওটা সেট অফ দাবি করতে পারে, কারণ ওটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টমেন্ট যেটা আমরা বলি সেটা কিন্তু সম্ভব হতে পারে। যে পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করেছে, তো সেটার জন্য আমি কিন্তু পয়সাটা নিয়ে নিতে পারি। কিন্তু এটা অনেক সময় যদি সেইভাবে করে চুক্তি করা হয়ে থাকে যে আমি কোনো রকম উন্নয়নমূলক কাজ করতে পারবো না, তাহলে কিন্তু আমি যদি করি সেটা বেআইনি হয়ে যাবে। নিষেধাজ্ঞা বা ইনজাংশন, যেটা যে অনধিকার প্রবেশের সম্ভাবনায় বা অপূরণীয় ক্ষতি হলে আদালত নিষেধাজ্ঞা দিতে পারে। এটা আমরা আগেও দেখেছি যে টেম্পোরারি ইনজাংশন হয়, পার্মানেন্ট ইনজাংশন হয়, মানে অস্থায়ী, স্থায়ী দু রকমই এখানে সম্ভব। এবার আত্মপক্ষ সমর্থন বা ডিফেন্সেস কি, বিবাদী পক্ষে কি আছে? একটা হচ্ছে প্রেসক্রিপশন, যে এখানে হচ্ছে 12 বছরের বেশি সময় ধরে অপ্রতিহত দখল, কন্টিনিউড যদি পজেশন থাকে, তখন কিন্তু সত্ত্ব আইনগত বৈধ হয়ে যায়। আবার আইনের সমর্থন, জাস্টিফিকেশন বাই ল, যে পুলিশ তদন্ত বা রায় কার্যের জন্য সরকারি কর্মচারী প্রবেশ ট্রেসপাস নয়, যেমন ওই কোনো সার্চ, সিজার, অ্যারেস্ট এগুলো করার জন্য যদি এটা আইনিভাবে করে, তাহলে কিন্তু এটা ট্রেসপাস হবে না। আত্মরক্ষা, জরুরি পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য কারো অঙ্গনে প্রবেশ করলে বৈধ হতে পারে, যেমন অস্ত্রাধারী থেকে রক্ষা পাওয়ার প্রয়াস। তো এখানে যে আমার পিছনে কেউ তাড়া করেছে এবং আমি পালিয়ে যাচ্ছি, এই পালিয়ে যেতে গিয়ে যদি আমি কারো বাড়িতে ঢুকে পড়ি, সেখান থেকে কিন্তু আমি আত্মরক্ষার জন্য ওখানে এসেছি। কিন্তু হ্যাঁ, অযৌক্তিক অজুহাত গ্রহণযোগ্য হবে না। কি হতে পারে যে একদম গভীর রাতে গিয়ে কারো বাড়িতে ঢুকে পড়লাম, সেই ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু আমি নিজেকে আত্মরক্ষার জন্য কিন্তু এটা করতে পারি। আর প্রয়োজন, হ্যাঁ, অ্যাক্ট অফ নেসেসিটি, এটা কি বলছে যে সামাজিক কল্যাণ বা জরুরি প্রয়োজনে অন্যের ভূমিতে যদি প্রবেশ করা হয়, সেটা কিন্তু দর্শনীয় নয়। যেমন আগুন নেভাতে বা দুর্ঘটনা প্রতিরোধে, এটা কিন্তু আমি অন্যের জমিতে যদি চলে যাই, তাহলে কিন্তু সেটা কোনো রকম দোষ হিসাবে ধরা হয় না। অন্যান্য আত্মপক্ষ হতে পারে যে বাদীর সম্মতি ছিল, যে আমাকে নেমন্তন্ন করেছিল, সেই জন্য উৎপাত দূরীকরণের প্রবেশ, নিজ মাল উদ্ধারের জন্য প্রবেশ, এগুলোর জন্য কিন্তু কিছু হবে না। এবার আমরা একটুখানি দেখে নিই যে ওই যে অ্যাডভার্স পজিশনের কিছু মামলা, বিরূপ দখল। এখানে একটা রবীন্দ্র করের একটা মামলা ছিল, যে এই যে অ্যাডভার্স পজিশন, এটার উপর বিরূপ দখল, এটা নিয়ে হলো যে এখানে প্রশ্ন এটা আসলো যে কখন একজন ট্রেসপাসার বিরূপ দখলের মাধ্যমে জমির মালিকানা অর্জন করতে পারে এবং তার কি শর্তাবলী আছে। তো এক্ষেত্রে এক্ষেত্রে ওই যে ওখানে আমি আগেও বলেছিলাম যে প্রেসক্রিপশন একটা পয়েন্ট আমি এখানে বলেছিলাম, সেইটার উপরেই বলা যেতে পারে এরকম একটা মামলা এখানে। তার সঙ্গে এই মামলাটাকে দেখা যেতে পারে যে যে আদালতের এখানে রায় ছিল যে একজন ট্রেসপাসার বিরূপ দখলের মাধ্যমে মালিকানা অর্জন করতে পারে যদি সে মালিকের সম্মতি ছাড়া নির্বিচ্ছিন্নভাবে প্রকাশ্যে এবং নির্দিষ্ট সময়ের জন্য জমি দখল করে থাকে। ব্যক্তিগত জমি যদি হয় 12 বছর এবং সরকারি জমি 30 বছর। কিন্তু হ্যাঁ, যে শুধুমাত্র দীর্ঘ সময় ধরে দখল করলেই কিন্তু এটা অ্যাডভার্স পজেশন হবে না বা বিরূপ দখল হবে না, অন্যান্য জিনিসও থাকতে হবে, অন্য শর্ত এর মধ্যে এসে যায়। শুরু থেকে অনধিকার প্রবেশ, ট্রেসপাস অ্যাব ইনিশিও, এটার কি যে আইন প্রদত্ত ক্ষমতা নিয়ে কোনো স্থানে প্রবেশ করে সেই ক্ষমতা অন্যায়ভাবে ব্যবহার করলে সেই প্রবেশকে প্রথম থেকেই অনধিকার প্রবেশ ধরা হয়। যেমন লাইব্রেরিতে বৈধ প্রবেশের পর বই ফটোকপি করা, এটা তো অ্যালাউড না, কিন্তু লাইব্রেরিতে ঢোকাটা ওখানে অ্যালাউড ছিল। তাহলে কি হলো যে এটা একদম ট্রেসপাস অ্যাব ইনিশিও, প্রথম থেকেই এটা অনধিকার
প্রবেশ ধরে নেওয়া হয়। এক্ষেত্রে প্রবেশকারীকে অনধিকার প্রবেশকারী হিসেবে গণ্য করা হয়। এইটার একটা খুব জনপ্রিয় কেস, সেটা হলো যে এই 6 কার্পেন্টার্স কেস। এটা অনেক পুরনো, ১৬১০ সালের একটা কেস, যে ৬ জন জুতার একটা রেস্তোরাঁয় যায় এবং তারা কিছু খাবে বলে। তো তারা কিন্তু সেখানে মদ খায় এবং মদ খাওয়ার পর তারা পয়সাও দিয়ে দেয়। এবার তারা কিছু অতিরিক্ত মদ চায়। কিন্তু কি হয় যে এই যে অতিরিক্ত যে মদ খায় তার জন্য কিন্তু এরা পয়সা দিতে অস্বীকার করে। তখন এটা ওঠে তখন অভিযোগ ওঠে যে তারা শুরু থেকে অনধিকার প্রবেশকারী। আদালত কিন্তু রায় দেয় যে তারা আইনসঙ্গতভাবে প্রবেশ করেছিল, কিন্তু মূল্য না দেওয়া, কর্তব্য পালন না করা, এটা কিন্তু নন ফিয়েসেন্স। এটা কর্তব্য পালন না করে তারা কিন্তু মানে তাই দায়ী হলে শুরু থেকেই অনধিকার প্রবেশকারী বলা যাবে না। কেন বলা যাবে না সেটা আমি একটু এখানে ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন এদেরকে বলা যাবে না। যদি কারো প্রবেশ আইন অনুমোদিত না হয় বরং ব্যক্তিগত অনুমতি ভিত্তিক হয়, সে ক্ষমতার অপব্যবহার করে, তাহলে শুরু থেকে অনধিকার প্রবেশ নয়। কারণ এটা আইন অনুযায়ী আসেনি, ব্যক্তিগত যে অনুমতির ভিত্তিতে এসছে। কেউ যদি আইন প্রদত্ত ক্ষমতা নিয়ে প্রবেশ করে কিন্তু পরে কর্তব্য পালন না করে, তাহলে প্রথম থেকেই অনধিকার প্রবেশকারী বলা যাবে না, যেটা এই কেসটাই হয়েছিল। এই কেসটায় কি হয়েছে যে তারা খেয়েছে, খাওয়ার পর তারা কর্তব্য পালন করছে, মানে খাওয়ার পয়সা দিচ্ছে না। তাহলে এখানে কিন্তু নন ফিয়েসেন্স আসছে। অনধিকার প্রবেশ প্রমাণ করতে হলে অপরাধমূলক কার্যকলাপটি অবশ্যই একটা ইচ্ছাকৃত এবং ইতিবাচক ভুল কাজ করতে হবে, মানে একটা পজিটিভ কিছু করতে হবে। যে ওখানে কি হচ্ছে, ওরা একটা নেগেটিভ কাজ করছে। যেমন আমি বলেছিলাম যে লাইব্রেরিতে ঢুকে ফটোকপি করলো, তো এখানে একটা পজিটিভ অ্যাকশন হলো। কিন্তু এখানে কি হচ্ছে, ওই রেস্তোরাঁয় গেল কিন্তু গিয়ে খাবারের বিল দিল না, এটা একটা নেগেটিভ অ্যাকশন হলো। তো পজিটিভ অ্যাকশন যদি হয়, হ্যাঁ, মিসফিয়েসেন্সের কথা বলেছে, ক্ষমতাটা অন্যায়ভাবে ব্যবহার করলে। এখানে কি বলছে, এটা নন ফিয়েসেন্সের কথা বলছে, যে এখানে কিছুই কর্তব্য পালন করলো না সেইখানে। তো এইটাই হচ্ছে এই দুটোর মধ্যে একটু পার্থক্য। তাহলে এরপরে যে কোন সময় এটাকে ট্রেসপাস অ্যাব ইনিশিও বলা যাবে আর কোথায় বলা যাবে না, এটা কিন্তু কিরকম কাজ করছে সেটার উপর হয়। যদি পজিটিভ কাজ করে থাকে তাহলে কিন্তু ওটা হয়ে যাবে, ওটা কিন্তু ট্রেসপাস অ্যাব ইনিশিও হয়ে যাবে। কিন্তু যদি কিছু না করে, নন ফিয়েসেন্স করে, তাহলে কিন্তু হবে না। এবার আত্মরক্ষার জন্য উল্লেখযোগ্য এখানে কিছু মামলা আছে, যেমন এই যে রামরতন এর একটা মামলা। এক্ষেত্রে কি হলো, এবং এটা খুব এই মামলাটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই মামলাতে কিন্তু ট্রেসপাসারদেরও যে কিছু অধিকার আছে সেইটা কিন্তু এই মামলার মধ্যে দিয়ে আসে। তো এখানে কি হয় যে একটা সরকারি রাস্তা নিয়ে হয়, তো যারা রেসপন্ডেন্ট আছে এই মামলায় তারা অবৈধভাবে দখল করেছিল। এবার কি হয় যে যারা কি আপিলকারী, এরা পুনর্দখল করতে যায় রেসপন্ডেন্ট। তখন কি হয়, এই যে যারা রেসপন্ডেন্ট আছে এই ক্ষেত্রে তাদের সঙ্গে একটা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং সংঘর্ষে রেসপন্ডেন্টের মৃত্যু হয়। যে একজন ওখানে দুদিকে দল ছিল, একাধিক লোকজন ছিল, কিন্তু তার মধ্যে মেইন যে রেসপন্ডেন্ট সে কিন্তু তার মারা যায়। এবার কি হয় যে এবার আইনি প্রশ্ন এটাও হয় যে আপিলকারীদের কি আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের অধিকার ব্যবহার করা ন্যায্য ছিল? এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে যারা ট্রেসপাসার ছিল তারা কি স্থায়ী ভোগ দখল, মানে সেটেলড পজেশন প্রতিষ্ঠা করতে পেরেছিল? কারণ যদি আমরা সেটেলড পজেশন প্রতিষ্ঠা করতে পারি, যেটা ওই যে ওখানে আমরা আগেও বললাম যে 12 বছর আর 30 বছর যে কোথাও যদি থাকে তাহলে কিন্তু তার ওখানে সত্ত্ব একটা এসে যায়। তো এখানে কি সেটেলড পজেশন এখানে প্রতিষ্ঠা করতে পেরেছিল? আর তৃতীয় প্রশ্ন এখানে আসে যে সত্যিকারের মালিক কি বল প্রয়োগ করে দখল পুনরুদ্ধার করতে পারেন কিনা। এখানে আদালত এখানে রায় দেয় যে সত্যিকারের মালিক বল প্রয়োগ করে ফেরত নিতে পারেন না, এর একমাত্র পথ হলো আইন অনুজ্ঞা ব্যবস্থা, মানে আইন অনুযায়ী এটা ব্যবস্থা করা।
তো যদি সত্যিকারের মালিক বল প্রয়োগ করে, তা ট্রেসপাসারকে সরানোর চেষ্টা করে, তাহলে কিন্তু ট্রেসপাসার নিজের ব্যক্তি ও সম্পত্তির রক্ষার্থে কিন্তু আত্মরক্ষা করতে পারে। তো আদালত এখানে ব্যাখ্যা করে, যখন ট্রেসপাসার দখল সম্পূর্ণ প্রতিষ্ঠিত বলে গণ্য হবে, যেমন যদি জমিতে ফসল রোপণ করেন এরকম যদি হয়, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু তার তখন দখলটা সম্পূর্ণ এবং প্রতিষ্ঠিত হবে। এখানে কি এই 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 মামলাটা কি জন্য গুরুত্বপূর্ণ এটাই যে এখানে স্থায়ী বুক দখল মানে সেটেল পজেশন এবং ট্রেসপাসারদের আত্মরক্ষার যে অধিকার নিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এবং আদালত স্পষ্ট করে যে আইনের সাহায্য ছাড়া বল প্রয়োগ করে পুনর্দখল করা যাবে না। একই রকমের একটা কেস আসে পুরন সিং, এখানেও এরা মামলা এই জমি সংক্রান্ত, এবং এখানেও একটা পুনর্দখলের জন্য সংঘর্ষ হয়, এবং সংঘর্ষের নিম্ন আদালত কি করে যে আপিলকারীদের স্থায়ী ভোগ দখল ছিল না, তাই আত্মরক্ষা দাবি করতে পারবে না। কিন্তু এখানে কি হয়েছিল যে এখানে কিন্তু এরপরে তারা আপিল করে, তো সুপ্রিম কোর্ট কিন্তু বলে যে আপিলকারীদের দখল বিবেচনা করে তাদের ব্যক্তিগত অধিকার যাচাই করে, এবং কোর্ট বলে যে কোর্ট ব্যাখ্যা করে যে স্থায়ী ভোগ দখল বা সেটেল পজেশন বলতে বোঝায় দীর্ঘকালীন শান্তিপূর্ণ এবং প্রকাশ্যে দখল, এমনকি তা কোনো ট্রেসপাসারের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কোর্ট কি দেখে যে আপিলকারীরা স্থায়ী ভোগ দখল মানদণ্ড পূরণ করেছেন, কারণ তারা ওখানে কিছু এখানে এই যে দেখে তারা কিন্তু ফসল রোপণও করেছিল, তাই জন্য এখানে সুপ্রিম কোর্ট বলে দেয় যে তারা কিন্তু ওই মাপদণ্ড কিন্তু পূরণ করেছে এবং সশস্ত্র আক্রমণের মুখে আত্মরক্ষার অধিকারে তাদের ছিল, তাই প্রয়োজনে মৃত্যুও ঘটতে পারে যদি গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে। এই একটা কেস কিন্তু আরেকটা কেসের ওপর নির্ভর করে আছে। এবার আমরা এটা তো দেখলাম আমরা যে সমস্ত ওই যত স্থাবর সম্পত্তি তার উপর ট্রেসপাস টু ল্যান্ড। এবার আমরা দেখি ট্রেসপাস টু গুডস। এবার ট্রেসপাস টু গুডস এর মধ্যে কিন্তু তিনটে জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে দ্রব্যাদিতে অনধিকার হস্তক্ষেপ, আটক আর রূপান্তর। এই তিনটে জিনিস আমরা দেখব। এবার অনধিকার হস্তক্ষেপ বললে আমরা কি বুঝাবো, যে অন্যের দখলাধীন অস্থাবর সম্পত্তি বা দ্রব্যের জোরপূর্বক হস্তক্ষেপ করাটা টর্ট হিসাবে গণ্য হবে। যে এই ক্ষেত্রে এইটাই হচ্ছে যে অন্যের দখলাধীন, এটা মনে রাখতে হবে যে অন্যের দখলে আছে সেটা। আর নিচে তিনভাবে সংগঠিত হতে পারে, একটা হচ্ছে আটক রাখা, অপসারণ আর প্রত্যক্ষ ক্ষতি সাধন। তা আটক রাখা কি, যে কারো জিনিস জোর করে কেড়ে নিয়ে দখলে রেখে দিলাম। আরেকটা কি হচ্ছে অপসারণ, কি হচ্ছে যে অনুমতি ছাড়াই এখানে আমরা জিনিসটা অন্যত্র সরিয়ে ফেললাম। আর প্রত্যক্ষ ক্ষতি সাধন যে দ্রব্যটা ভেঙে ফেলা, নষ্ট করা, পশুকে মারধর ইত্যাদি এগুলো। তো এখানে আইনি বৈশিষ্ট্য, এটি অ্যাকশনেবল পার সে, মানে এটা ক্ষতির প্রমাণ ছাড়াও মামলা করা যায়। এখানে এই অনধিকার হস্তক্ষেপের কি প্রয়োজনীয় উপাদান আছে, একটা হচ্ছে বাদীকে প্রমাণ করতে হবে কি দ্রব্যটি তার দখলে বা নিয়ন্ত্রণে ছিল, দখল প্রকৃত বা অনুমিত হতে পারে, আর মালিকানা না থাকলে বেলি বা গচ্ছিত গ্রহীতা মামলা করতে পারে, এমনকি রাস্তায় পাওয়া জিনিস হস্তক্ষেপ করলেও তার ট্রেসপাস হতে পারে। রাস্তায় যেটা পড়ে আছে সেটা কিন্তু সেটারও একটা মালিকানা আছে, সেটাও কিন্তু যদি অনেক সময় এটা হতে পারে যে, কারণ একজন মূল মালিক তো আছে, তো এটা যদি রাস্তায় পড়েও থাকে সেটা কিন্তু আমরা নিয়ে চলে আসতে পারবো না। এবার এখানে আত্মপক্ষ সমর্থনে কি দেওয়া যেতে পারে, যেমন যথার্থ দাবি, যে বিবাদীর প্রকৃত ও বৈধ মালিকানা থাকলে দায়মুক্ত হয়ে যাবে। এখানে যদি যথার্থ দাবি থাকে, আইনের ক্ষমতা, যে আদালতের নির্দেশে কোনো জিনিস যদি ক্রয় করা হয় তাহলে কিন্তু ট্রেসপাস হবে না। এগুলো সমস্ত বিবাদীর যে সমস্ত ডিফেন্স থাকতে পারে, আত্মপক্ষ সমর্থন হতে পারে, সেগুলো ক্ষেত্রে আমরা বলছি। সম্মতি, যে বাদীর সম্মতিতে হস্তক্ষেপ করলে এখানে অপরাধ হবে না। তারপরে হচ্ছে বাদীর অবহেলা, যে বাদী যদি জিনিস এমনভাবে ফেলে রাখে যা চলাচলে অসুবিধা হয়, তবে কিন্তু সরানো যেতে পারে। তারপরে পুনরুদ্ধার, কি
কি এখানে নিজ দ্রব্য পুনরুদ্ধার করতে হস্তক্ষেপ করলে তা কিন্তু অপরাধ নয়। এখানে আমরা কয়েকটা উল্লেখযোগ্য মামলা আমরা আলোচনা করি। তো প্রথমেই হচ্ছে আরমারি ভার্সেস ডেলামেরি। এই ক্ষেত্রে কি হচ্ছে যে একটা চিমনি পরিষ্কারকারী একটা ছেলে ছিল, সে এখানে বাদী, সে একটা মূল্যবান একটা রত্ন পেয়েছিল, এই মূল্যবান রত্নটা সে পরীক্ষার জন্য কি করে একজন স্বর্ণকারকে দিয়ে দেয়, যে এখানে বিবাদী, এবং স্বর্ণকার কি করে রত্নটা রেখে শুধুমাত্র খাপটা ফেরত দিয়ে দেয়। এই ক্ষেত্রে এটা ঠিক যে বাদী কিন্তু তার প্রকৃত মালিক নয়, কিন্তু সে প্রথম খুঁজে পেয়েছে, তাহলে তার কি অধিকার আছে কিনা সেইটা নিয়েই হচ্ছে এখানে এই মামলাটি। এই ক্ষেত্রে রায় দেয় যে যিনি কোনো বস্তু প্রথম খুঁজে পান তার সেই বস্তুর উপর অন্য সকলের তুলনায় উত্তম অধিকার আছে, প্রকৃত মালিক ছাড়া। প্রকৃত মালিকের অধিকার কোনো সময়ই যাবে না, কিন্তু প্রকৃত মালিক যখন নাই বা তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে যেই লোকটা প্রথম এই বস্তু খুঁজে পেল তার কিন্তু উত্তম অধিকার হবে অন্যান্য সবার তুলনায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বাদীর যে অধিকার সেটা কিন্তু বিবাদীর চেয়ে বেশি। আবিষ্কারীর অধিকার বা ফাইন্ডার্স রাইটস যে বলে, খুঁজে পাওয়া বস্তুর ওপর খুঁজে পাওয়া ব্যক্তির একটি বৈধ অধিকার আছে। তারপরে একটা মামলা হচ্ছে কার্প বনাম গ্রেগরি। এখানে কি হয় যে একজন মহিলা, সে তার যে একজন আত্মীয় মারা গেছে, মৃত্যুবরণকারী একজন আত্মীয়, তার গয়নাগুলো চুরি হয়ে যাবে এইটা ভেবে সে কি করে যে গয়নাগুলোকে ওখান থেকে সরিয়ে রেখে দেয়, কিন্তু গয়নাগুলো পরে সত্যি চুরি হয়ে যায়। এই ক্ষেত্রে প্রশ্ন ওঠে যে অনুমতি ছাড়াই অন্যের জিনিস সরানো ট্রেসপাস কিনা, এবং আদালত রায় দেয় যে অন্যের অনুমতি ছাড়া জিনিসপত্র ছড়ানো ট্রেসপাস, যদিও উদ্দেশ্য সৎ ছিল। আর এটা আমরা আগেও টটে বলেছি যে উদ্দেশ্য সৎ হলেও কোনো যদি বেআইনি কাজ হয় তাহলে কিন্তু তার জন্য কিন্তু টটে দায়ী হয়ে যাবে। তো এই মহিলা কিন্তু যে এখানে যে বিবাদী তার কিন্তু উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু যেহেতু বিনা অনুমতিতে উনি ওই গয়নাগুলো সরিয়ে নিয়েছিলেন তার জন্য কিন্তু তিনি দায়ী হলেন। অন্যের মালিকানাধীন জিনিসে অবৈধ হস্তক্ষেপ হলে ট্রেসপাস প্রযোজ্য। এবার আরেকটা কেস, KM আব্দুল সুবহান। এই কেসে কি হলো, এই কেসে একটা হলো যে বাদী ক্ষতিপূরণের দাবি করেন কারণ বিবাদী মিথ্যা হলফনামার ভিত্তিতে একটা বিচারপূর্বক তার কাঠ বেআইনিভাবে বাজেয়াপ্ত করে। এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল যে বাদীর সঙ্গে আরেকজনের একটু গন্ডগোল ছিল, সে কি করে একটা মিথ্যা একটা হলফনামা দিয়ে দেয়, আর এখানে যে বিবাদী আছে সে পুলিশের লোক, তাকে দিয়ে দেয় যে এগুলো তার কিছু নয়, এবং তার এই কার্ডগুলো তার নয়, সেইটার ভিত্তিতে কি করে যে এই সমস্ত কার্ডগুলো বাজেয়াপ্ত করাতে হয়, সেজন্য বেআইনিভাবে হয়। তো বিবাদী বলেন যে কার্ডগুলো অন্য কারো এবং বাজেয়াপ্ত বৈধ, এটা বিবাদীর বক্তব্য ছিল। যখন আদালতের কাছে যায় তখন বলে যে প্রাথমিক আদালত বাদীর পক্ষে রায় দেয়, এবং কি হয় যে এখানে আইন নীতি কি হয় যে বিচারপূর্বক বেআইনি বাজেয়াপ্তির জন্য ক্ষতিপূরণ দিতে হয় এবং মালিকানার দৃঢ় প্রমাণ অপরিহার্য। তো এইটা কিন্তু সেখানে করা হয়েছিল না, তাই জন্য কিন্তু বলা হয় যে এখানে ক্ষতিপূরণ দিতে হবে। এটা খুব ইন্টারেস্টিং একটা মামলা। সেই ক্ষেত্রে এইখানে কি হয় যে এই জিডাব্লিউকে গাড়ির মূলত তারা টায়ারগুলো তৈরি করতেন, এবং ওর সঙ্গে একটা কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল যে প্রদর্শনী যে গাড়িগুলো তাদের টায়ার সহ থাকবে। কিন্তু কি হয় যে এই যে ডানলপ ওদের যে প্রতিদ্বন্দ্বী, তারা এই চুক্তিটা জেনেও প্রদর্শনীতে গিয়ে যে জিডাব্লিউ এর টায়ারগুলো খুলে তাদের নিজেদের টায়ার লাগিয়ে দেয়। এই যখন টায়ারটা লাগিয়ে দিল, এই ক্ষেত্রে তখন একটা গন্ডগোলের সৃষ্টি হয়। তখন আদালত বলেন যে অন্যের পণ্য অনুমতি ছাড়াই যদি জিনিস সরানো হয় তখন এদের ট্রেসপাস, এবং এটার জন্য ডানলপ কিন্তু দায়ী। মূলনীতি কি,
যে মূলনীতি হচ্ছে মালিকানাধীন কোনো পণ্যের ওপর অনুমতিহীন স্পর্শ, অপসারণ বা পরিবর্তন করলে তাতে কিন্তু ট্রেসপাস গঠিত হয় এবং ক্ষতির প্রমাণ আবশ্যক নয়। কারণ এখানে কিন্তু ডানলপ যেটা করেছিল সেটা হচ্ছে এটা ঠিক নয়। সেই জন্য, কারণ এটা অনুমতি ছাড়াই ওটা চেঞ্জ করে দিয়েছিল টায়ারগুলো। এটা হচ্ছে ইন্দার সিং এর এই কেসটা। এই কেসে কি হয়, এটা ভূমি এবং সম্পদের প্রতি অনধিকার হস্তক্ষেপ, মানে ট্রেসপাস টু ল্যান্ড অ্যান্ড গুডস দুটোই বলা হয়। এক্ষেত্রে কি হয়েছে, একটা অর্ডিন্যান্স কোম্পানি ছিল, সেখানে একটা পতাকা উত্তোলন করা হয়েছিল। এই যে অভিযুক্ত আছে সে কি করে, যে জাতীয় পতাকাটা টেনে নিচে নামিয়ে দেয়, নামিয়ে তা পা দিয়ে মারিয়ে দেয়। এর ফলে কি হয়, যে অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইপিসি 153 সেকশন 153 অনুযায়ী একটা অভিযোগ আনা হয়। এটা কি ব্যাপারে, যে দাঙ্গা উস্কানির উদ্দেশ্যে উত্তেজক কাজ করা। তো এই যে কাজটা ও করেছিল সেটার ক্ষেত্রে বলা হয়। এইবার প্রশ্ন এখানে আসে যে জাতীয় পতাকা টেনে নামানো বা পায়ে মারানো কি ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী অপরাধ হিসাবে গণ্য হবে কিনা। কোর্ট এখানে কি বলে, কি সিদ্ধান্ত দেয়, কোর্ট সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ এটা তো হয়েছে। এটা কোর্ট মনে করে যে এই যে কাজটা, এটা ইচ্ছাকৃত পতাকার প্রতি অপমান এবং সেখানে উপস্থিত লোকেদের আঘাত দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছিল। তো আরেকটাও কথা কোর্ট এখানে বলে যে এটা কিন্তু ভূমি আর সম্পদ প্রতি এটা ট্রেসপাস, কিন্তু ওখানে যে ওই যে পতাকাটা আছে সেটাও ফেলে দেয়, তাছাড়া ওই জায়গায় গিয়ে সে অনধিকার প্রবেশ করে, তাহলে কিন্তু এখানে দুটোরই ট্রেসপাস হয়েছিল। এবার আমরা আসি তার পরেরটায়, যে কোনো এটা হচ্ছে ডেটিনিউ, এটা আটক বা আটকে রাখা। এটা সংজ্ঞা হিসাবে বলতে হয় যে কোনো ব্যক্তি অন্যের মাল ইচ্ছাকৃতভাবে ফেরত না দিয়ে আটকে রাখলে সেটাকে ডেটিনিউ বলা হয়। তাহলে এইখানে কি হয়, যে প্রয়োজনীয় ওখানে প্রমাণ করতে হবে যে মাল তার আইনি দখল ছিল, মানে সে মালের মালিক। বিবাদী অনুচিতভাবে জিনিস ফেরত দিচ্ছিল না, বিবাদী যে আছে সে দিচ্ছিল না, এবং সরাসরি অস্বীকার বা শর্তারোপ করেছে। এই তিনটি জিনিস কিন্তু এখানে প্রয়োজনীয় উপাদান, এবং এটা কিন্তু বাদীকে প্রমাণ করতে হবে। আত্মপক্ষ সমর্থনে কি হতে পারে, যে এটা নিয়ন্ত্রণের বাইরের ঘটনা, যেমন কি হয়েছে, যে ধোপার কাছ থেকে কাপড় চুরি হয়ে গেল, সেটাতে তার কোনো এখানে করার কিছু ছিল না, এটা চুরি হয়ে যাওয়াতে সেটা নিয়ন্ত্রণের এটা একটা বাইরের ঘটনা বলে ধরে নেওয়া হলো। তারপরে দৈব ঘটনা, যে আগুন, প্রাকৃতিক দুর্যোগে কিছু নষ্ট হয়ে গেল। তারপর আরেকটা কি, যে সন্দেহ, যে মালিকানা নিয়ে যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে তদন্ত পর্যন্ত আটকে রাখা বৈধ। যে কোনো জিনিস নিয়ে যদি একটু সন্দেহ থাকে তখন কিন্তু সে কিন্তু, যেমন কোনো স্বর্ণকারের কাছে কিছু সোনার জিনিসপত্র এসছে, তার মনে হচ্ছে যে এইটা কেউ চুরি করে নিয়ে এসছে, তখন কি হলো, যে সে ওটা রেখে দিল এবং সে পুলিশকে খবর দিয়ে দিল যে আমার কাছে এরকম এসছে, আমার মনে হচ্ছে এটা ঠিক নয়, এটা কোনো চুরি করা জিনিসপত্র বলে মনে হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু সে সন্দেহের জন্য কিন্তু এখানে রাখলো, এই ক্ষেত্রে কিন্তু বলা যায় না যে ডেটিনিউ হয়েছে। জাস্ট এরই যে তৃতীয় পক্ষের অধিকার, সাধারণভাবে গচ্ছিত গৃহীতা বা বেলি যে আছে তৃতীয় পক্ষের অধিকারের অজুহাত তুলতে পারে না, কিন্তু দুটো ক্ষেত্রে, একটা যদি প্রকৃত মালিক জিনিস ফেরত নেয় বা তার অনুমতিতে কিছু করা হয়, এই ক্ষেত্রে কিন্তু সে এটা করতে পারে। আচ্ছা, আমরা এখানে কয়েকটা কেস একটু দেখে নিই, যে এখানেও কি কেস আছে। একটা হচ্ছে এই যে বংশী ভার্সেস গোবর্ধন, এই কেসটি, একজন ব্যক্তি সে কি করেছিল, যে 1 টাকা প্রতিদিন হিসাবে এটা সাইকেল ভাড়াতে। এরপর কি হয়, যে ও 6 বছর ধরে ফেরত না দেওয়ায় বাদী ক্ষতিপূরণ দাবি করে।
যে 6 বছর ধরে সাইকেলটা রেখে দিয়েছে, আর কোনো দিচ্ছে না, তখন ক্ষতিপূরণ দাবি করে। তখন হাইকোর্ট রায় দেয় যে সাইকেল ফেরত না দেওয়াটা এটা কিন্তু ডেটিনিউ বা অবৈধ দখল। হ্যাঁ, এবং বাদী 3 বছরের ব্যবহার মূল্য হিসাবে 300 টাকা ক্ষতিপূরণ পাবেন। তাহলে এটা কোর্ট এই ক্ষেত্রে বলে যে ডেটিনিউ হলো অস্থাবর সম্পত্তির বেআইনি দখলের জন্য ক্ষতিপূরণের দাবি। এইখানে কিন্তু সেই ক্ষতিপূরণ কিন্তু কোর্ট তাকে দেয়। তারপর আসছি আমরা রূপান্তরে। রূপান্তর মানে কনভার্সন। এখানে কি হয় যে স্যামন অনুযায়ী এখানে এটা সংজ্ঞা, যথার্থ কারণ ব্যতিরেকে কারো জিনিসে এমন হস্তক্ষেপ করে যে তাকে দখল বা ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে। হ্যাঁ, এই অন্য কারো জিনিস কিন্তু আছে, এটা এমনভাবে হস্তক্ষেপ করা হলে যে তাকে দখল বা ব্যবহার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হলো। এটা কি উপাদান কি, যে বাদীর কি হচ্ছে দখল বা মালিকানা থাকা, যেমন ক্রয় গচ্ছিত রাখা, আর বিবাদীর মালিকানার মতো ব্যবহার বা ফেরত দিতে অস্বীকার করা। এই দুটো কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, যে দখল বা মালিকানা থাকা আর বিবাদীর মালিকানার মতো ব্যবহার বা ফেরত দিতে অস্বীকার করা। রূপান্তরের ধরন কি কি, এটা গ্রহণ বা টেকিং, অন্যের জিনিস নিজের মালিকানা দাবি করে নেওয়া, আটক বা ডিটেনশন, যে ফেরত না দিয়ে আটকে রাখা জোর করে, অর্পণ, এটা কি ডিসপোজাল, অন্যকে জিনিস বিক্রি বা হস্তান্তর করা, যে অন্যকে, যেমন আমি কারো কাছ থেকে একটা বই নিলাম, সেই বইটা কি করলাম আমি অন্য কাউকে বিক্রি করে দিলাম। ধ্বংস বা ডিস্ট্রাকশন, হ্যাঁ, জিনিস সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা, আংশিক ক্ষতি যথেষ্ট নয়, পুরোপুরি আমি ধ্বংস করে ফেললাম, সেটা কিন্তু রূপান্তর। এবং এর উপরে আমরা বেশ কিছু মামলা হয়েছে, সেগুলো আমরা দেখব। রূপান্তরের এটা আত্মপক্ষ সমর্থন কি, ওই যে ডিস্ট্রেস ড্যামেজ পেশেন্ট, যে ক্ষতিপূরণ আদায়ের জন্য আটকে রাখা, রিটেকিং, যে হারানো মাল পুনরুদ্ধার করা হলে অপরাধ নয়। আরেকটা হচ্ছে লিয়েন, মানে আইনি অধিকার বলে জিনিসটাকে আটকে রাখলে তা রূপান্তর নয়, যে আমার যদি আইন অনুযায়ী আমি যদি এটা করি তাহলে কিন্তু এটা আমরা রূপান্তর বলে ধরা হবে না। এবার রূপান্তরের কিছু উল্লেখযোগ্য মামলা কি, যেমন কারিট মোরেনের এই মামলাটা, এখানে একজন কি হয়, যে এখানে একজন অনধিকার প্রবেশকারী, একজন ট্রেসপাসার, একটা চা বাগান থেকে চা চুরি করে, সবুজ চা পাতা চুরি করে, সেটাকে কি করে, সেটাকে পুরো প্রক্রিয়াজাত করে কালো চা তৈরি করে ফেলে, এবং পরে একজন নিলামকারী যে আছে, অকশনার, তার মাধ্যমে সেই চা কিন্তু সে বিক্রি করে। এই ক্ষেত্রে কি হয়, যে কলকাতা হাইকোর্ট এখানে বেশ কিছু জিনিসের উপর কিন্তু এখানে রায় দেয়। দেখো ওইখানে কিন্তু কি হলো বলতো, এই যে সবুজ পাতার চাটা কিন্তু কালো চায়ে পরিণত হয়ে গেল, মানে রূপান্তর হয়ে গেছে। এখানে কি প্রথম কথা হচ্ছে মালিকানা কি বলছে, যে চুরি যাওয়া জিনিস প্রক্রিয়াজাত হলেও মূল মালিকানা হারায় না, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মূল মালিকানা কিন্তু যাই হোক না কেন জিনিসের, যেটা আমরা তখনও দেখছিলাম, যে জিনিসটা পড়ে আছে সেটা হতে পারে যে একজনের অন্যজনের উপর উত্তম একটা অধিকার আসলো, কিন্তু মূল মালিক যে, তার কিন্তু সবসময়ই কিন্তু ওর কিন্তু বেস্ট পজিশন থাকবে। তো এই মূল মালিকানা কিন্তু হারায় না। সবুজ চা থেকে কালো চা হলেও বাগানের মালিকই প্রকৃত মালিক। দ্বিতীয়ত নিলামকারীর দায়, যে নিলামকারী ট্রেসপাসারের পক্ষে কালো চা বিক্রি করায় রূপান্তর টর্টের জন্য দায়ী, এবং যদিও সে চুরির কথা জানতো না, কিন্তু সে কিন্তু দায়ী, কারণ নিলামকারীর ওটা নিলাম করেছে। ক্ষতিপূরণ, নিলামকারীকে চায়ের সম্পূর্ণ বাজার মূল্য ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে, এবং প্রক্রিয়াজাতকরণের খরচ বাদ দেওয়া যাবে না। তাহলে ওই যে পরিমাণ টাকা এখানে লাগলো ওই প্রক্রিয়াটা করার জন্য, সেটার টাকাও কিন্তু কোর্ট তাকে দিতে বলল।
এর কি গুরুত্ব? এটা ভারতীয় আইনে রূপান্তর টটের একটি গুরুত্বপূর্ণ রায়, বিশেষত কৃষি পণ্যের ক্ষেত্রে। এটা স্পষ্ট করে দেয় যে চুরি যাওয়া পণ্য প্রক্রিয়াজাত করলেও মূল মালিকের অধিকার অটুট থাকে এবং বিক্রিতে সহায়তা করলে দায় আরোপিত হয়। তো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে মূল মালিকের যে অধিকারটা সেটা কিন্তু অটুট রয়ে গেল। আরেকটা একই রকমের আরেকটা মামলা, সেটা হচ্ছে রিচার্ডসন বনাম অ্যাটকিনসন এর এই কেসটা। এখানে কি হয় যে বাদীর যে ব্যারেল থেকে কিছু পরিমাণ মদ বার করে নেয়, তার যে ব্যারেলগুলো আছে, আর ওটাতে কি করে, ওটার মধ্যে জল মিশিয়ে দেয়। তাহলে এখানে আদালত বলে যে ব্যারেলের এক অংশ সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকিটাকে কি করেছে যে প্রকৃত পরিচয় নষ্ট করার মাধ্যমে তিনি পুরো ব্যারেলেরই রূপান্তর করে দিয়েছে, তার জন্য কিন্তু দায়ী হলো। কি যদিও একটুখানি সরিয়ে নিয়েছিল, কিন্তু পুরো ব্যারেলটারই এটা রূপান্তর হয়ে যায়। আর আরেকটি মামলা, এই রূপান্তরের আরেকটি মামলা, যেমন MS চক্কিকুলামের। এখানে কি হয় যে রাজ্য সরকার, এখানে কর্ণাটক রাজ্যের যে বন দফতর আছে, বাদীর কাছ থেকে কি করে যে 206টা রেজিস্টার্ড লগ ক্রয় করে, কিন্তু তারপরেও 9 বছর ধরে এর দাম পরিশোধ করেনি। এই যে 206টি রেজিস্টার্ড লগ তো নিয়ে নিল, কাঠের লগ, কিন্তু তার কিছুই দাম দেয়নি 9 বছর ধরে। এখানে আদালত বলেন যে এই যে পেমেন্ট আটকে থাকাটা, এটা কিন্তু একটা কনভার্সন। পেমেন্ট আটকে থাকাটাও একটা কিন্তু রূপান্তর। এটাই রূপান্তরের সমতুল্য। সেই জন্য তারা কি করে যে এইগুলো রেজিস্টার্ড লগের মূল্য প্লাস 6% সুদ যেদিন থেকে লগ ডেলিভারি হয়েছিল সেই তারিখ থেকে, এবং 2000 টাকা প্রদান করতে হবে। এটা কিন্তু আদালত কিন্তু এটা বলে দিল। আরেকটা মামলা আমরা দেখছি, এটা হলো যে রূপলাল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে কি হয়েছিল যে কিছু সেনাবাহিনী জওয়ান যাচ্ছিল, তো তারা কি দেখে কি তারা নদীর ধারে কিছু কাঠ সরকারি বলে মনে করে, এবং যেহেতু এই কাঠগুলো সরকারি বলে মনে করে, তাই জন্য তারা এটা নদীর ধারে এটাকে জওয়ানগুলো এটা ভাবে যে এটা বোধহয় সরকারি কাঠ, তাই জন্য এটা এই কাঠগুলো নিয়ে চলে যায়। এবং পরে জানা যায় যে এই যে সমস্ত কাঠগুলো, সেটা কিন্তু এই বাদীর কাঠ। সেক্ষেত্রে কি হয়, তখন আদালত রায় দেয় যে এই যে রাষ্ট্র এখানে কি করেছে, এটা রূপান্তরের জন্য দায়ী। কারণ যদিও জওয়ানরা কিন্তু চুরি করার উদ্দেশ্যে কাজ করেনি। এখানে কিন্তু দেখতে হবে যে এই যে রূপান্তরের বেশ কিছু কেস যে আমরা দেখছি, যেমন ওই যে চায়ের কেসটা আমরা দেখলাম, এই কেসটা আমরা দেখলাম, এটা কিন্তু ওখানে যেমন নিলামকারী বা অকশনের যেমন জানতো না যে এটার পিছনে কি ঘটনা হয়েছে, এক্ষেত্রে কিন্তু জওয়ানরাও জানে না যে তারা ওটা সত্যিভাবে মনে করেছিল যে ওটা হয়তো সরকারের কাঠ, কিন্তু এটা মনে হচ্ছে এটার থেকে কিন্তু তাদের কোনো নিস্তার হয়নি। এটা কিন্তু আরেকবার প্রমাণ করে যে টর্টের ক্ষেত্রে আমার ওই যে মেন্স রিয়া, যেটাকে আমরা বলি, মেন্স রিয়া কিন্তু এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা কিনা ক্রাইম বা ফৌজদারি মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা আমার যে ইনজুরি হয়েছে, আমার যে অধিকার হনন হয়েছে, সেটা কিন্তু বেশিভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো এখানে অন্যের পণ্যের সাথে যদি বেআইনি হস্তক্ষেপ করলে, এমনকি কেউ যদি সৎ বিশ্বাস মনে করে যে সে তা করতে পারে বা মালিকের অধিকার সম্পর্কে অজ্ঞ হয়, তবুও কিন্তু সে রূপান্তরের জন্য দায়ী। এইটাই আমি এক্ষুনি যেটা আমি বললাম, যে ওরা কি মনে করছে, কি সৎ উদ্দেশ্য ছিল, কি ছিল, কতটা ওরা অজ্ঞ ছিল, এগুলো কিন্তু এখানে বিষয়বস্তু হয় না, কারণ ওইটার জন্য কিন্তু ক্ষতিপূরণ দিতেই হবে। তো আমরা এখানে এই যে তিনটে জিনিস আমরা এখানে পড়লাম, এটার আমরা একটা আলোচনা করে নিই, যে তিনটে আমরা যে জিনিস দেখলাম, যে ট্রেসপাস টু গুডস, আটক বা ডেটিনিউ আর রূপান্তর।
এর মধ্যে কি পার্থক্য আছে? তাহলে এখানে একটা একটা পার্থক্য হলো যে দখল থাকা অবস্থায় অন্যের হস্তক্ষেপ, এই ট্রেসপাস টু গুডস। এখানে কি বলছে যে আইনি দখল থাকলেও জিনিস ফেরত দিতে অস্বীকৃতি, এটা হচ্ছে আমাদের আটক বা ডেটিনিউ। আরেকটা হচ্ছে রূপান্তর, যে মালিকানার অস্বীকার করে বস্তু ব্যবহার বা ধ্বংস করা, এটা হচ্ছে আমাদের কনভার্সন। এই তিনটে জিনিসই কিন্তু আমাদেরকে এগুলো বুঝতে হবে যে এরা কি কিভাবে কারো যে অধিকার আছে সেটা হনন করে থাকে। মালিকানা বনাম দখল, এটা হচ্ছে দখলের লঙ্ঘন করা হয়ে থাকে যে ট্রেসপাসে। আটকের ক্ষেত্রে কি হয়, মালিকানা সহ দখলের স্বীকৃতি, সেটা সেটা হয়। আর ৩ নম্বরে হচ্ছে যখন রূপান্তরের ক্ষেত্রে হচ্ছে মালিকানার স্বীকৃতি। এইটা এখানে কিন্তু মালিকানার কোনো স্বীকৃতি থাকে না। ক্ষতি সাধনের প্রয়োজন কি না, এটা হচ্ছে সরাসরি ক্ষতি না করলেও হস্তক্ষেপ হলেই অপরাধ হয়, সেটাই ট্রেসপাস টু গুডস আমরা দেখেছি। আর জিনিস ফেরত না দেওয়া অপরাধ হয়, কারণ এখানে আমি নিয়ে নিলাম, আমি আটকে রেখে দিলাম, তারপর আমি আর দিচ্ছি না, সেই জন্য এটা ট্রেসপাস টু গুডস হয়। আর এটা হচ্ছে জিনিস ধ্বংস, বিক্রি বা অন্যের কাছে হস্তান্তর করার অপরাধ। তো এখানে আমি হয় জিনিসটা ধ্বংস করে ফেলেছি বা বিক্রি করে ফেলেছি। আর একটা কথা কিন্তু এটা বুঝতে হবে যে যেমন ওই যে আমরা যেটা ওই অ্যান্ডারসনের যে কেসটা আমরা দেখলাম, সেখানে কিন্তু যে দেখো এটা বলছে যে পুরো পিপার মধ্যে মদ ছিল, সেখান থেকে কিছু সরিয়ে নিয়ে গিয়ে সেটার মধ্যে জল ঢেলে সেটা মিশিয়ে এটা দিয়েছে, কিন্তু ওর জন্য কিন্তু সেই কিন্তু পুরো পিপার যত টা মদ ছিল পুরোটার জন্যই দায়ী হলো। যে ওর কিন্তু এই যে রূপান্তর যে ঘটলো, যে কনভার্সন যে ঘটলো, এটা কিন্তু কারণ ওই পুরো পিপার মধ্যে যা জিনিসটা আছে সেটা পুরোটাই কনভার্সন হয়ে গেল। যেহেতু কনভার্সন হয়ে গেল, তাই জন্য কিন্তু পুরো পিপার দামটাই দিতে হলো। এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর তেমনি আবার কিন্তু চায়ের ক্ষেত্রেও হলো, যে চায়ের প্রথমে ও কিন্তু যে সবুজ পাতা থেকে যে চা তৈরি করলো, সেটা শুধুমাত্র, এবং তার বাজার দর শুধুমাত্র দিল না, ওটার জন্য যে প্রক্রিয়াগত যে খরচা হলো সেটাও কিন্তু ওখানে দিতে হলো। তাহলে এখানে কিন্তু বিবাদীর যে মনোভাব সেটা অবাঞ্ছিত, এটা বিবাদীর অভিপ্রায় এবং অবহেলা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। আর এখানে হচ্ছে বিবাদীর ইচ্ছা এবং অসৎ উদ্দেশ্য প্রাসঙ্গিক। এখানে কিন্তু কনভার্সনে কিন্তু একটা কথা বুঝতে হবে, যে কনভার্সনে কিন্তু এখানে বেশ কিছু অসৎ উদ্দেশ্য কিন্তু রয়েছে। এটা সবসময় যে ভুল করে এটা করে ফেললাম সেটা নয়, কিন্তু হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে। যেমন ওই যে শেষ আমরা মামলাটা দেখলাম, যেখানে আর কি জওয়ানরা জানতো না যে এটা সরকারি কার্ড নয় এবং তারা উঠিয়ে নিয়ে চলে যায়। তো এরকমও কিন্তু কিছু হতে পারে। ক্ষতির ধরন, এটা শারীরিক এবং বস্তুগত ক্ষতি ক্ষতি হতে পারে ট্রেসপাস টু গুডসে। এখানে আটকের ক্ষেত্রে কি জিনিস আটকে রাখার ফলে ক্ষতি, জিনিস আটকে রাখা। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা কিন্তু আরেকবার করে আমি মনে করিয়ে দিতে চাই, ওই যে কোনো গবাদি পশুকে যদি আটকে রাখা হয়, তাকে কিন্তু মেরে ফেললে চলবে না, সেখানে কিন্তু তাকে ঠিকঠাক করে রাখার দায়িত্ব কিন্তু এই বাদীর। তাকে কিন্তু রাখতে হবে, যে আমি এমনি ওকে মেরে ফেললাম কারণ ও আমার এখানে ঢুকে পড়েছিল না, তখন কিন্তু এটা অন্য সমস্যার সৃষ্টি হবে। আর মালিককে ব্যবহারে বঞ্চিত করা আর পুরো জিনিসটা নষ্ট করা, এটা কিন্তু এই ক্ষেত্রে রূপান্তরের ক্ষেত্রে হয়ে থাকে। প্রাথমিক প্রতিকার, এখানে হচ্ছে প্রাথমিক প্রতিকার হলো যে ড্যামেজেস, ক্ষতিপূরণ। আর এক্ষেত্রে হচ্ছে জিনিস ফেরত বা ক্ষতিপূরণ, জিনিসটা যদি ফেরত দিয়ে দেয় তাহলে হয়ে গেল। আর এই ক্ষেত্রেই হচ্ছে যে ক্ষতিপূরণ এবং মালিকানার স্বীকৃতি দাবি, তো এই রূপান্তরের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময়
ক্ষতিপূরণ দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু জিনিসটা আটকে রাখা আছে, ওই শুধু জিনিসটা ফেরত দিলেই হয়ে যাবে। আর এক্ষেত্রে হচ্ছে ক্ষতিপূরণ এবং মালিকানার স্বীকৃতি দাবি, এই এটা রূপান্তরের ক্ষেত্রে। তো এই তিনটেতেই আমরা দেখলাম যে এখানে আমরা দেখলাম যে অস্থাবর যে সম্পত্তি থাকে সেটাও কিন্তু কেউ যদি নিয়ে নেয়, সে কিভাবে নিতে পারে এবং তাতে কি আমরা কি ডিফেন্সেস নিতে পারি এবং সেক্ষেত্রে যে আমাদের প্রতিকার কি আছে সেগুলো কিন্তু এখানে আমি প্রত্যেকটা ধরনের যে ঘটনাগুলো বিভিন্ন কেসের মাধ্যমে কিন্তু আমি এখানে তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, আমি আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। Hello, good morning everybody. I am Raghunandan Sengupta. So, I will just give you a very brief excitement area of finance, which is quantitative finance, and that has a huge market starting around about 10 years back, and it is exploding exponentially. So, what do we mean by quantitative finance? Quantitative finance is actually the application of different mathematical and statistical techniques in the area of financial markets, be it say for example derivative pricing, be it in the area of say for example portfolio management, be it in the area of asset liability management, be it in the area of portfolio management. We see that the application has exploded in such a way that there is a huge opportunity for people who have a quantitative background in mathematics and statistics. They can utilize those in the area of finance, but obviously with some prior knowledge of finance as a subject. Now, when we say about quantitative finance, as I said, it is an area of applied mathematics and statistics applied in financial markets. Use of different areas, if somebody is interested to know, we have stochastic calculus, we have derivative pricing, we have operation research, we have quantitative techniques like differential equations, stochastic calculus, time series, and they are heavily used in the area of quantitative finance as I mentioned. Now, we all know that in 1997 the Nobel Prize in Economics, so it is basically the Nobel Memorial Prize in Economics was given to the work of Merton and Scholz in the area of derivative pricing, and after that there has been exponential increase in the area of quantitative techniques in quantitative finance and in the area of different type of derivative pricing. With the advent, moreover with the advent of high-ended and sophisticated computing data, big data has come in a very big way, where application areas starting from computing, from different type of algorithm design have been taken up in such a big way that nowadays at least we are able to understand that how high frequency data algorithm trading can be utilized using the concept of quantitative finance in the area of finance as such. But there is a flip side also, obviously when there is a huge amount of development. So, obviously due to some regulation errors or something, there has been some pitfalls, which I think is should be a bullet point for people who are really interested to take up quantitative finance, they should be aware. So, consider the financial crisis in 2008 and later on, and we are seeing different banks are failing, different financial institutions are facing a problem, countries are facing a problem like in Europe, in USA. So, what should be done? So, the main thing is that even if you know the technique, is best for people who are investors, who are private players, organizations like banks, governments should use these techniques in a very somber manner, such that the application areas of quantitative finance using the techniques which we learned can be utilized in the best possible way to garner the overall the in-depth knowledge a person has in trying to utilize these quantitative techniques in finance.
And I am sure that people who have the background, who have the knowledge, who have the sophistication, who have the knowledge of the society can definitely use quantitative finance in a very big way in trying to make their mark in this exciting field, which you are going to see in years to come. And I am sure it will be a very exciting learning tool for all the participants who will take quantitative finance as a subject in years to come. Thank you, and I wish all the participants all the best and best of luck for the programs they will take. Thank you.